আচ্ছা, এমন এক ডাকাতির কথা ভাবুন তো, যেখানে কোনো বন্দুকের দরকার হয় না, মুখোশও লাগে না, বরং এই ডাকাতিটা হয় এক্সেল শিট, ডিজিটাল লেনদেন আর বড় বড় কোম্পানির বোর্ডরুমে বসে। এটাই হলো বাংলাদেশের কর্পোরেট খাতের সেই নীরব ডাকাতির গল্প, যা আমাদের অর্থনীতির একেবারে গভীরে গিয়ে আঘাত হানছে। 25,000 কোটি টাকা। সংখ্যাটা এতটাই বড় যে ঠিকমতো কল্পনা করাও কঠিন, কিন্তু এটাই সত্যি। গত এক দশকে বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে এই বিপুল পরিমাণ অর্থ উধাও হয়ে গেছে। আর এটা কিন্তু কোনো সাধারণ ব্যবসায়িক ক্ষতি না, এটা সরাসরি জনগণের টাকা যা চুরি হয়ে গেছে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই টাকাটা কিন্তু সবার চোখের সামনে থেকেই চুরি হয়েছে। এই নীরব ডাকাতিরই একটা পোশাকি নাম আছে, হোয়াইট কলার ক্রাইম বা ভদ্রবেশী অপরাধ। এটা এমন একটা সংকট যা দেশের অর্থনৈতিক ভিত্তিকে ভেতর থেকে একদম দুর্বল করে দিচ্ছে। আর দেখুন, এই সংকট কিন্তু দিন দিন আরও ভয়াবহ হচ্ছে। এই যে গ্রাফটা দেখছেন, 2018 থেকে 2023 সালের মধ্যে, মানে মাত্র 5 বছরে রিপোর্ট করা আর্থিক অপরাধের সংখ্যা বেড়েছে 45%। এটা কোনো ছোটখাটো বৃদ্ধি নয়, এটা আমাদের অর্থনীতির জন্য একটা বড়সড় বিপদ সংকেত। এখন সবচেয়ে অবাক করা বিষয়টা হলো, একদিকে অপরাধের গ্রাফ যখন আকাশ ছোঁয়া, তখন অন্যদিকে সাজার হার কিন্তু হতাশাজনকভাবে কম। হোয়াইট কলার অপরাধের ক্ষেত্রে মাত্র 12 থেকে 15% মামলায় অপরাধীদের শাস্তি হয়, তার মানে বাকি 85%ই কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কেন? আর এখানেই আসছে আমাদের আজকের বিশ্লেষণের মূল প্রশ্নটা। এত বড় বড় অপরাধ হচ্ছে, অথচ কেন প্রতি 9 জন অপরাধীর মধ্যে 8 জনই পার পেয়ে যায়? বিশ্বাস করুন, এর উত্তরটা অপরাধের চেয়েও অনেক বেশি চাঞ্চল্যকর। চলুন এর রহস্যটা একটু ভেদ করা যাক। প্রথম পর্ব, সেকেলে আইন দিয়ে লড়াই। ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি 19 শতকের যন্ত্রপাতি দিয়ে আজকের দিনের আধুনিক সাইবার অপরাধীদের থামানোর চেষ্টা করছেন। সমস্যার গভীরতাটা একবার দেখুন। আমাদের দেশের প্রধান যে দণ্ডবিধি বা প্যানেল কোড, সেটা তৈরি হয়েছিল 1860 সালে, কোম্পানি আইনটা 1994 সালের। আর আমরা এই আইনগুলো দিয়ে মোকাবেলা করছি 2023 সালের ডিজিটাল যুগের ব্যাংকিং আর সাইবার অপরাধকে। এই যে একটা বিশাল সময়ের ব্যবধান, এটাই কিন্তু অপরাধীদের জন্য সবচেয়ে বড় সুযোগ তৈরি করে দিচ্ছে। মানে মূল বিষয়টা হলো, আইন আর অপরাধের মধ্যে একটা বিশাল ফারাক তৈরি হয়ে গেছে। 1860 সালের আইনটা তৈরি হয়েছিল সাধারণ চুরি বা জালিয়াতির কথা মাথায় রেখে, কিন্তু আজকের অপরাধীরা কি করছে? তারা ডিজিটাল লেনদেন, সাইবার হেস্ট আর জটিল সিকিউরিটিস ফ্রডের মতো আধুনিক সব কৌশল ব্যবহার করছে। আমাদের সেকেলে আইন এই নতুন ধরনের অপরাধ বোঝার জন্যই যথেষ্ট না, বিচার করা তো অনেক দূরের কথা। দ্বিতীয় পর্ব, ভেঙে পড়া ব্যবস্থা। দেখুন, আসল সমস্যাটা কিন্তু শুধু সেকেলে আইনে সীমাবদ্ধ না, ভেতরের খবরটা আরও ভয়াবহ। অনেক ক্ষেত্রেই সমস্যাটা সিস্টেমের ভেতরেই। 32%। এই সংখ্যাটা একটু মাথায় রাখুন, কারণ এর পেছনের তথ্যটা আপনাকে সত্যি সত্যি হতবাক করে দেবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের 2023 সালের একটা রিপোর্ট বলছে, গুরুতর আর্থিক অপরাধের প্রায় 32% মামলাতেই নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তা আর অপরাধীদের মধ্যে সহযোগিতার লক্ষণ পাওয়া গেছে। সোজা কথায় বললে, যাদের অপরাধ দমনের কথা, তাদেরই একটা অংশ অপরাধীদের সাহায্য করছে। আর এই সহযোগিতার সুযোগটা করে দিচ্ছে আমাদের সিস্টেমের দুর্বলতা। একবার ভাবুন, দুর্নীতি দমনের যে প্রধান সংস্থা দুদক, তাদের প্রায় অর্ধেক পদই খালি। আবার যারা দায়িত্বে আছেন, তাদের মধ্যেও মাত্র 28%-এর কাছে ডিজিটাল যুগের অপরাধ ধরার মতো বিশেষ প্রশিক্ষণ আছে। এর সাথে আবার আছে বিভিন্ন সংস্থার মধ্যে কাজের সমন্বয়ের অভাব, যা তদন্তকে আরও জটিল আর ধীর করে তোলে। সব মিলিয়ে ব্যবস্থাটাই যেন অপরাধীদের জন্য একটা খোলা মাঠ তৈরি করে দিয়েছে। তৃতীয় পর্ব, অপরাধীরা এক ধাপ এগিয়ে। এখন আমরা দেখব কিভাবে এই সেকেলে আইন, অভ্যন্তরীণ দুর্নীতি আর আধুনিক অপরাধের জটিলতা মিলে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, যেখানে ভদ্রবেশী অপরাধ করাটা খুব সহজ, কিন্তু থামানোটা খুব কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে তদন্তকারীরা যেন এক অসম লড়াইয়ে নেমেছেন। জটিল আর্থিক অপরাধের প্রায় 67% তদন্তই নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা যায় না। এর কারণ হল, অপরাধের জাল এখন এতটাই জটিল যে এর জট খুলতেই তদন্তকারীদের মাস বা বছর লেগে যায়। আর ততদিনে অপরাধীরা হয়তো সব প্রমাণই মুছে ফেলে। অপরাধীরা আজ কতটা এগিয়ে তা শুনলে অবাক হতে হয়। তারা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে এমন জালিয়াতি করছে যা শনাক্ত করাই কঠিন। ক্রিপ্টোকারেন্সির আড়ালে বেনামে কোটি কোটি টাকা পাচার করছে। এমনকি শুধু কাগজের উপর থাকা ভুয়া বা শেল কর্পোরেশন তৈরি করে তারা অবৈধ অর্থের আসল মালিককে আইনের চোখ থেকে পুরোপুরি আড়াল করে দিচ্ছে। ব্যাপারটা অনেকটা এমন, আমাদের তদন্তকারীরা যখন পুরনো মানচিত্র নিয়ে এগোচ্ছেন, অপরাধীরা তখন স্যাটেলাইট ন্যাভিগেশন ব্যবহার করছে। চতুর্থ পর্ব, সময়ের বিরুদ্ধে দৌড়। বিশেষজ্ঞরা এই পুরো ব্যবস্থাটাকে ঠিক করার জন্য একটা পরিকল্পনা দিয়েছেন, কিন্তু আমাদের হাতে সময় খুব কম। দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বাঁচাতে হলে এখনই কিছু একটা করতে হবে। তাহলে এই চক্রটা ভাঙার উপায় কি? গবেষণায় 4টি জরুরি পদক্ষেপের কথা বলা হয়েছে। প্রথমত, শাস্তি আরও কঠোর করতে হবে। শুধু জরিমানা নয়, ন্যূনতম কারাদণ্ডের বিধান আনতেই হবে। দ্বিতীয়ত, তদন্ত ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। বিশেষ ফরেন্সিক ইউনিট তৈরি করতে হবে এবং ডিজিটাল যুগের জন্য সাক্ষ্য আইন আপডেট করতে হবে। তৃতীয়ত, শুধু ব্যক্তি নয়,
অপরাধের জন্য কোম্পানিকেও ফৌজদারিভাবে দায়ী করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যারা ঝুঁকি নিয়ে তথ্য দিয়ে অপরাধ দমনে সাহায্য করবেন সেই হুইসেল ব্লোয়ারদের পরিচয় গোপন রাখতে হবে এবং তাদের পূর্ণ সুরক্ষা দিতে হবে 2031 সালের মধ্যে একটা উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা বাংলাদেশের সামনে কিন্তু এই নীরব ডাকাতি যদি এভাবেই চলতে থাকে তাহলে কি সেই লক্ষ্যে পৌঁছানো আদৌ সম্ভব বাংলাদেশ কি দেরি হয়ে যাওয়ার আগেই তার ব্যবস্থাকে সংস্কার করতে পারবে এই প্রশ্নটি আজ আমাদের সবার সামনে বড় হয়ে দাঁড়িয়েছে